উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। बाबूजी, जेलर साहब आपको बुलाता है। আসুন আসুন প্রতাপ বাবু, আপনার জন্য একটা সুখবর আছে। বসুন বসুন। জানেন তো 15 আগস্ট আমরা স্বাধীন হয়েছি, পণ্ডিত নেহেরু প্রধানমন্ত্রী হয়েছেন, আর এই উপলক্ষে ভারত সরকার দীর্ঘমেয়াদী বন্দীদের দণ্ড মকুব করেছেন। খালাসের লিস্টে আপনার নামও রয়েছে। হ্যাঁ, 2-4 দিনের মধ্যেই আপনাকে ছেড়ে দিচ্ছি। যদি বলেন ময়নামতি স্টেটে একটা খবর পাঠিয়ে দিতে পারি, আপনার আত্মীয় স্বজনরা এসে যদি আপনাকে নিয়ে যান। খালাসের ওই লিস্টটা থেকে আমার নামটা কেটে দেওয়া যায় না? কি বলছেন মশাই? ইচ্ছে ছিল জেলার সাহেব যে বাকি জীবনটা একা একা এই 4টে দেওয়ালের মধ্যে কাটিয়ে দেব। প্রায়শ্চিত্ত বলতে পারেন। প্রায়শ্চিত্ত তো 10 বছর ধরে করলেন প্রতাপ বাবু। জেলা সাহেব, আমি চেয়েছিলাম যে আমার ফাঁসি হোক, ফাঁসির হুকুমও হয়েছিল, কিন্তু কেন যে ভাইসরয় সাহেব সেটাকে মকুব করে আমার সারা জীবন কারাবাসের ব্যবস্থা করলেন। আপনি আমাকে অবাক করলেন প্রতাপ বাবু। জেলে আসার পর দিন থেকেই লোকে দিন গনে কবে সে খালাস পাবে, আর আপনি মানে আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। জেলা সাহেব, আমি যা কিছু করেছি সব ঠান্ডা মাথায় করেছি, ঠান্ডা মাথায় পুলিশের কাছে ধরা দিয়েছি। So I don't want any mercy. I don't want. আমাকে জেলেই থাকতে দিন, একটু একা থাকতে দিন প্লিজ। তা হয় না মিস্টার সিনহা। আইন আপনাকে আমাকে সবাইকে মেনে চলতেই হবে। কারো জন্মের জন্য তো সে দায়ী হতে পারে না, কিন্তু আমি হয়েছিলাম। আমার মা ছিলেন ময়নামতি রাজ পরিবারের রানীমার বিশ্বস্ত সঙ্গী। শুনেছি আমার জন্মের সঙ্গে সঙ্গে কলঙ্কের অপবাদ দিয়ে মাকে রাজবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এর অনেক পরে শুনেছি আমার জন্মের ইতিহাস। মা ছিলেন সব কলঙ্কের বাইরে। তাতে রাজপুত্রের কোনো দুঃখ নেই। রাজপুত্র বললে আমি নিজের পরিচয় বড় হব, সমস্ত দেশ জয় করে বেড়াব। এই না বলে রাজপুত্র ছুটল পঙ্খিরাজ ঘোড়া নিয়ে পাতাল কন্যার দেশে। পথে ব্যঙ্গমা ব্যঙ্গমী রাজপুত্রকে রাস্তা বলে দিলে পাতাল দেশের কন্যাকে তখন রাক্ষসীরা সোনার কাঠির উপর কাঠি মাথায় ছুঁয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। এমন সময় প্রতাপ
মদের মাত্রাটা একটু বেশি হয়ে গেলে তোর এই শরীরটার কথা মনে পড়ে যায় টগর। না, আপনি চলে যান। প্রতাপ বড় হচ্ছে, তাছাড়া আমার শরীরও ভালো নেই। কি হয়েছে তো? এর আগেও আপনাকে আমি বলেছি, আর আসবেন না। এটা বাজে কথা রাখ। সেদিনে যে হুইস্কির বোতলটা রেখে গিয়েছিলাম ওটা বার কর। সেটা আমি ফেলে দিয়েছি। আমার জিনিস ফেলে দিয়েছ? এত বড় সাহস! আপনার পায়ে পড়ি, এবার আপনি যান। শোন না টগর, শোন, লখনৌ থেকে দুটো সুন্দরী বাই জানিয়েছে, তারা নাচ ঘরে আমার জন্য অপেক্ষা করে আছে। আমি তাদের ছেড়ে তোর এখানে চলে এসেছি। এটা তো তোর সৌভাগ্য রে। হ্যাঁ, দাঁড়া, আলোটা নিভিয়ে দে। না না, বাদ দিতে পারবেন না। একটু বুঝতে চেষ্টা করুন, প্রতাপ বড় হচ্ছে, সেই সব দেখলে। প্রতাপ? কে প্রতাপ? আপনার ছেলে। আমার একমাত্র ছেলে রাজনারায়ণ, সে এখন রাজবাড়িতে ঘুমোচ্ছে। প্রতাপ নারায়ণ আপনার ছেলে? ও তোর ছেলে? তোর? আপনি অস্বীকার করতে পারেন যে আপনার রক্ত ওর শরীরে নেই? বেয়াদব কোথাকার, বাজে কথা বলবো তা করে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কারো জন্মের জন্যে কেউ দায়ী নয় রে ভাই, কেউ দায়ী নয়। কারো জন্মের জন্যে কেউ দায়ী নয় রে ভাই, কেউ দায়ী নয়। সবার উপর মানুষ তো চণ্ডীদাস ঠাকুর কয়, সবার উপর মানুষ তো চণ্ডীদাস ঠাকুর কয়। কারো জন্মের জন্যে কেউ দায়ী নয় রে ভাই, কেউ দায়ী নয়। এই বৈরাগী কাকার গান আমার ভীষণ ভালো লাগতো। মা ওকে খুব শ্রদ্ধা করতেন। বলতে গেলে আমাদের দুঃখ কষ্টে উনি ছিলেন একমাত্র সাথী। পাখি এক দেশেরই গাছের ফল ঠোঁটে ধরে আনে, কোথাকার বি কোথায় ফেলে সে কি নিজেই জানে। পাখি এক দেশেরই গাছের ফল ঠোঁটে ধরে আনে, কোথাকার বি কোথায় ফেলে সে কি নিজেই জানে। সেই বীজ থেকে একদিনই ভাই বট বৃক্ষ হয়, সেই বট বৃক্ষ দেয় যে ছায়া ঝড় ঝাপট সয়। কেউ দায়ী নয় রে ভাই, কেউ দায়ী নয়। কারো জন্মের জন্যে কেউ দায়ী নয় রে ভাই, কেউ দায়ী নয়। সব ফুলেরই একই যে জাত বোঝাই বল কাকে, গোলাপ হয়ে ফোটে কুঞ্জে পদ্ম হয়ে পাকে। সব ফুলেরই একই যে জাত বোঝাই বল কাকে, গোলাপ হয়ে ফোটে কুঞ্জে পদ্ম হয়ে পাকে। সব ফুলি যে যায় রে ঝরে গন্ধ শুধু রয়, মানুষই যে মানুষের ভাই আসল পরিচয়। কেউ দায়ী নয় রে ভাই, কেউ দায়ী নয়। কারো জন্মের জন্যে কেউ দায়ী নয় রে ভাই, কেউ দায়ী নয়।
পুতুল, গ্রামের দমেদের মেয়ে। ওরা ভীষণ ছোট জাত, ওদের হাতে কেউ জল খেত না। কিন্তু আমাদের বাড়িতে ছিল ওদের অবাধ গতি। আমার মা জাত টাত কিছু মানতেন না, বলতেন ওরাও তো আমাদের মতো মানুষ। তাই পুতুল ছিল আমার ছেলেবেলার একমাত্র সাথী। রামাবাবু, ও রামাবাবু, মুড়ি খাবে? আমি বাড়ি থেকে মুড়ি নিয়ে আসবো। রামাবাবু, যা যা নিয়ে। আই পুতুল, আই পুতুল, শোন শোন। কি? মুড়ি আনতে হবে না। কেন? চলো, এই ভাঙা মন্দিরে পেয়ারা হয়েছে, ডাসা ডাসা পেয়ারা, চল খাবো চল। ইস, কি দারুণ মজা হবে। মহারাজের ছেলে কুমার রাজনারায়ণ। চোখে দেখতে পাস না? উল্লুকের মতো দৌড়চ্ছিস? কোথায় থাকিস? কি নাম তোর? আমার নাম প্রতাপ নারায়ণ সিংহ, বাবার নাম শ্রী ভৈরব নারায়ণ সিংহ। বেঁধে নিয়ে আসুন ছেলেটাকে, চাঁদকে পিঠের ছাল তুলে নেব। রাজা বাহাদুর ঠাকুর ঘরে পুজো করছেন, এই সময় কথা বলার সুযোগ? দাদাকে জিজ্ঞেস করার কিছু নেই, এটা আমার হুকুম। যে এত বড় সাহস, জেনে শুনে রাজনারায়ণকে মারার চেষ্টা। বংশের একমাত্র ছেলে, আজকাল মা বেঁচে থাকলে কি করতে জানেন? আমি বলছিলাম কি যে ছেলে মানুষ বুঝতে পারেনি। যা বলছি তাই শুনুন। ওই গোপাল সর্দারকে খবর দিন, আজ রাত্রেই যেন ওই টগর মাঝির বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঠিক আছে, আমি খবর দিচ্ছি। ওই ছেলের শরীরে গাদার রক্ত রয়েছে, বিশ্বাস নেই, কালে হয়তো প্রহ্লাদ হয়ে উঠবে। শুনুন, ময়নামতির জমিদারিতে কাল থেকে যেন ওই মা ছেলেকে কেউ দেখতে না পায়। আজ রাত্রি প্রতাপকে নিয়ে এখান থেকে চলে যাবে। তুই বিশ্বাস কর টগর মা, আমি খবর পেয়েছি ওরা ঘরে আগুন দিয়ে তোদের জ্যান্ত পুড়িয়ে মারবার মতলব করেছে। মরার ভয় করি না বৈরাগীদা, শুধু প্রতাপের জন্য ভাবনা। আমরা যাবো না মা, দেখি না ওই ভৈরব নারায়ণ আমাদের কি করে। আমি ওই লোকটাকে খুন করবো। ছি প্রতাপ, এসব বলতে নেই।
উনি তোমার বাবা? এ সংসারে বড় লোকদের সুবিধে হলো এই, নিজেরা দোষ করে চাপায় অন্যের ঘাড়ে, নিজেরা করে পাপ অন্যকে শাস্তি দেয় পাপী বলে। এই সংসারে বাঁচতে হলে শক্তি চায়, জোর চায়। প্রতাপকে তুই এমনি করে মানুষ করতে হবে মা। প্রতাপের মা, ও প্রতাপের মা, তোমার বাসন মাজা শেষ হলো? তাড়াতাড়ি করো, খেতে দিতে হবে যে। এসো। এক্ষুনি যাচ্ছি বাবু। এক্ষুনি যাচ্ছি বাবু, তোমার জন্য রোজ রোজ আমাদের খেতে দেরি হয়ে যায়। আচ্ছা মেয়ে মানুষ রেখেছেন গিন্নিমা, কাজের নামে অষ্টরম্মা, কেবল কথা আর কথা। কি করবো বলুন বাবু, এত বড় বাড়ি, এতগুলো বাসন। চুপ করো, চুপ করো, বেশি বেশি কথা বাড়িও না। এদিকে খিদে আমার পেট জ্বলে যাচ্ছে, আর উনি বসে বসে বাসন ধরছে। যেমন যখন দেখি তখনই দেখি বাসন মাজছে। মার খুব ইচ্ছে ছিল আমি যেন ভালোভাবে পড়াশোনা করি, তাই মা অনেক চেষ্টা করে অনেকের হাতে পায়ে ধরে আমাকে শেষ পর্যন্ত এক স্কুলে ভর্তি করে দেন। তোমরা নিশ্চয়ই শুনে আনন্দিত হবে, আমার সাবজেক্ট অর্থাৎ ইংরেজিতে তোমরা সবাই ভালোভাবে পাস করেছো। তোমার নাম? শ্রী প্রতাপ নারায়ণ সিংহ। বাবার নাম? রাজা বাহাদুর শ্রী ভৈরব নারায়ণ সিংহ। রাজা বাহাদুর? তোমার বাবা কোথাকার রাজা? ময়নামতি রাজ স্টেটে। রাজা বাহাদুরের স্ত্রী, মানে প্রতাপের মা, আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করেছে, মাস 5 টাকা মাইনে পায়। যখন মার নামে আদিবাসী কথা বলেছিলিস না? কেন, ঠিকই তো বলেছি, তোর মা তো ঝিয়ের কাজই করে। ঠিক আছে তো, ভালো। বাবার কথা হচ্ছিল, তুই মার নাম কথা বললি না? তুলেছি, বেশ করেছি। রাজার রক্ত শরীরে থাকলে তো কেমন ঝিয়ের ছেলে থাকতে হতো না। তোর তো ছোট যা। এরপরেই প্রচন্ড অপমান করে ও বাড়ি থেকে মাকে তাড়িয়ে দেওয়া হয়। ওখান থেকে আমরা চলে আসি এই বস্তিতে। মা এ বাড়ি ও বাড়ি রাঁধুনি ঝিয়ের কাজ করে আমাকে মানুষ করতে থাকে। বিএ পাশ করার পর মার ভীষণ ইচ্ছে ছিল আমি আইন পড়ি, আইনজ্ঞ হই। আমি জানি মার মনের গভীরে একটি মাত্র ইচ্ছেই ছিল, মাঝে মাঝে উনি সে কথা বলতেন। সমাজ, সংসার, মানুষ কেউ তোকে স্বীকৃতি দিল না প্রতাপ, তাই তোকে আইনের জোরে স্বীকৃতি লাভ করতে হবে। তোর শরীরে রাজার রক্ত, তুই ময়নামতি রাজস্টেটের একজন বংশধর। সে সময় মাকে দেখলে আমার ভীষণ কষ্ট হতো। আমি বুঝতে পারতাম এত বছরের এই প্রচন্ড পরিশ্রমে মার শরীরের মধ্যে নানা রোগ বাসা বেঁধেছে। মা তখন আর আমি বাইরের কোনো বাড়িতে কাজ করতে দিতাম। আমি 2টো টিউশনই করতাম, তাতেই আমাদের কোনো রকমে চলে যেত। কিন্তু এতেও মার আপত্তি ছিল। বলতেন, কেন তুই পড়াশোনা ছেড়ে টিউশনি নিয়ে সময় নষ্ট করছিস প্রতাপ? আমি বলতাম, মা তোমার বিশ্রামের দরকার। কিন্তু মা আমার কোনো কথাই শুনতেন না। সারাদিন নানা রকম কাজের মধ্যে থাকতেন। এছাড়া আমি রাত্রিতে যতক্ষণ জেগে পড়াশোনা করতাম উনি বসে বসে আমায় হাওয়া করতেন। তারপর হঠাৎ একদিন মা খুব অসুস্থ হয়ে পড়লেন। একটু আগেই ডাক্তার বলে গিয়েছেন
মার বাঁচবার আর কোনো আশা নেই। মাও বোধহয় বুঝতে পেরেছিলেন নিজের অবস্থা, তাই হঠাৎ মারা যাবার দিন রাত্রে আমাকে ডেকে বললেন, আমাকে কথা দে, আমাকে প্রতিজ্ঞা কর, আমাকে ছুঁয়ে বল যদি কখনো ময়নামতি যাস, কারোর কাছে মাথা নিচু করবি না, মাথা নিচু করবি না, ভিক্ষে চাইবি না, তোর যা দাবি তুই জোর করে আদায় করবি, প্রমাণ করবি তুই রাজবংশের একজন। সারা জীবন এ বাড়ি ও বাড়ি ঝিগিরি করে প্রচন্ড দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে প্রায় বিনা চিকিৎসায় মা আমার মারা গেলেন এই বস্তি বাড়িতে। মার মৃতদেহ স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম তার জন্য একদিন আমাকে আবার ফিরে আসতে হলো ময়নামতিতে। এই কাগজপত্রগুলো আমি কাছারি বাড়িতে গিয়ে দেখবো। যে আগে আমরা তাহলে পলাশবনির জঙ্গলটা লেঠেল পাঠিয়ে দখল করে নিই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর শ্রীপুরের জমিদাররা বাধা দিলে দু চারটে লাশ ফেলে আমার সঙ্গে দেখা করতে এসো, বুঝেছো? জি আগে। আজ আমাকে কিরকম দেখলে ডাক্তার? আগে হুজুর সেই একই রকম। আজ 15 বছর হুজুর দেখছি, একটি দিনের জন্য তো হেরফের দেখলাম না। ভেতরে একবার রাজনারায়ণকে দেখে যাবো। হ্যাঁ কুমার বাহাদুর কাল তো ভালোই ছিলেন, আজকে অন্নপত্র দেবো ভাবছি। চাবুকের দাগটা মিলিয়ে গেছে দেখছি। হ্যাঁ, তখন বয়স কম ছিল, শুধু চাবুক খেতেই জানতুম। আর এখন আপনার আশীর্বাদে চাবুক মারতেও শিখেছি। তোমার মা কোথায়? মা মারা গেছে। কি চাই তোমার এখানে? এটা আমার বাড়ি, আপনি আমার বাবা, তাই এখানে থাকতে এসেছি। কেন তোমার মাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম তা তুমি জানো? জানি। তাহলে কোন সাহসে আবার এ বাড়িতে এসেছো? সাহসের পেছনে একটা দাবিও আছে। তোমাকে মেরে তোমার লাশ আমি গুম করে ফেলতে পারি তা তুমি জানো? একটা কাক পক্ষী তো টের পাবে না। আপনি ভুল করছেন। আমি আপনার প্রজা নই। এসব হুমকি আপনার এই প্রজাদের দেবেন। আমার বেলা একটু অসুবিধা হবে। রাম সিং সরদার, শুনুন শুনুন, মাথা গরম করবেন না। আমি আপনার এখানে আসবার আগে জেলা সাহেব ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করে এসেছি এবং তাকে বলে এসেছি যে আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি। আপনি প্রয়োজন পেতে হয়তো আমাকে খুনও করতে পারেন। যাও যাও। জানলে দাদা হয়েছে কি,
বাড়ির দাদার মতন দেখতে। আমি প্রতাপ, প্রতাপ নারায়ণ। প্রতাপ নারায়ণ মানে টগরের ছেলে? দাদা, হ্যাঁ, ও কি চায়? দাবি নিয়ে এসেছেন। কিসের দাবি? রক্তের দাবি, রাজবংশের দাবি। স্পর্ধা কম নয়। শোনো হে, তোমার দাবি মেটানো না মেটানো সেটা সম্পূর্ণ আমার ইচ্ছে। তবে আপাতত তুমি এই রাজবাড়ির চৌহদ্দির মধ্যে একখানা ঘর পাবে, 250 টাকা করে মাসোহারা পাবে, আর দুবেলা দুমুঠো খেতে পাবে। এছাড়া ধোপা, নাপিত, ডাক্তারের যা কিছু খরচা সেটা খাজাঞ্চিখানা থেকে দেওয়া হবে। বুঝতে পেরেছ? আমি তোমার এইটুকু দাবি মেনে নিতে পারি। আপনি যে আমাকে স্বীকার করলেন, আপাতত এটাই আমি খুশি। ভবিষ্যতের বেশি কিছু চাইলে জুতো পেটা করে তল্লাট থেকে বের করে দেবো, খেয়াল থাকে যেন। তাই দেবে। তবে মুশকিল কি জানেন, ভবিষ্যতে কখন যে কার কি হবে কেউ কিছু বলতে পারে না। তুমি যাও তো। শোনো, তুমি মনে করো না যে সমস্ত ব্যাপারটা আমি ভয় পেয়ে মেনে নিলাম। ওই যে সাহেব ম্যাজিস্ট্রেটের কথা বললে না, ওটি আমার কেনা, আর তার জন্য মাসে মাসে আমাকে কিছু খরচাও করতে হয়। তবে তোমার লাশ গুম করার মতো ক্ষমতা আমার আছে, এটা মনে রেখে যাও। দাদা, টগরের ছেলেটাকে তুমি স্বীকার করে নিলে? ওই যে তুই বললি না কিন্তু যে আমার চেহারার সঙ্গে মিল আছে, তাই কিরকম দুর্বল হয়ে পড়লাম। তবে শিকার ওকে আমি করিনি, কোনোদিন করবো না। ওই রাজবাড়ির আরো 10টা পুষ্যির মতো যেমন খায় দায় সবাই থাকে, এমনি থাকবে, খাবে দাবে, কিছু কিছু মাস পরা পাবে। তবে বংশের উত্তরাধিকারী ও কোনোদিনও হতে পারবে না। সাধুচরণ, এদিকে। এর নাম বড়বাবু? চাবুক খেয়েছিস কখনো? আগে আগে কি অপরাধ করলাম? কি অপরাধ করলাম বাবু? বড় কুমার বলবি, কুমার বাহাদুর বলবি। যে আগে কামা আগে কুমার বাহাদুর, আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। রাজা বাহাদুর খেতে আছেন, ওনার দাড়িটা কেটে আমি এক্ষুনি এখানে আসবো। আমি যাবো আর আসবো। ঠিক আছে, যা। ওখানে কামিয়ে আমারটা কামিয়ে দেবে কিন্তু। যে আর কি, যা। আরে বুঝলে ভাঙা, এই রাজনারায়ণের হাতে টিপের তুলনা হয় না। দেখুন না, দেখো না, একটুর জন্য ফসকে গেল। এবারে লাগবে না, এবারে কি দরকার? দেখি, আরে এই দাদা রাজনারায়ণের হাতে টিপ একবার দেখো। দেখুন, হ্যাঁ, আচ্ছা টিপ দেখুন। আবার ফসকে গেল। দেখি আমাকে দে তোরে। পারবো না বলে যাবো। রাজু, ঘোড়াটা কার রে? আমার। তোর ঘোড়া? হ্যাঁ। আগে তো দেখিনি। হ্যাঁ, নতুন। কত দাম নিল? আমি ঠিক জানি না, বাবা আমায় দিয়েছে।
একটা কথা ছিল আপনার সঙ্গে। এখন বিরক্ত করে না যাও। পিসিমা, বাবা রাজুকে নতুন ঘোড়া কিনে দিয়েছে। আমার ঘোড়া কোথায়? সেটা রাজা বাহাদুরকে জিজ্ঞেস করো। না না না, আমি সব লক্ষ্য করছি, এখানে কিন্তু ভালো হচ্ছে না। খুব কি ভালো হচ্ছে না? রাজুর বেলা যা ব্যবহার করা হয় আমার বেলা তা হয় না। সেটা করা সম্ভব না, কারণ রাজনারায়ণ একমাত্র বংশের উত্তরাধিকারী। কিন্তু আমি তার দাদা। চুপ কর, বেজা ছোট লোক কুলাঙ্গার। উঁচু গলায় কথা বলবি তো মুখ ভেঙে দেবো। নিজের সম্বন্ধে তুই কি ভাবিস? জানিস না তুই কে, কিসে তোর জন্ম? বেশি বাড়াবাড়ি করলে ওই রাস্তার কুকুর, তুই রাস্তায় গিয়ে দাঁড়াবি। সেটা করা সম্ভব না, কারণ রাজনারায়ণ একমাত্র বংশের উত্তরাধিকারী। মারো। কি হলো, মারো। দাদা দাদা পাগলামি করো না, বেরো না আমাকে। দাদা শোনো, আমার না না তুই করো না। রাজু রাজু তুই 1 নম্বরের ভিতু। হ্যাঁ আচ্ছা, তোকে আমি মারতে পারি? তুই আমার ভাই না? পাগল কোথাকার। এইভাবে বুকের উপর টার্গেট করলে কেউ ভয় না পেয়ে পারে? আচ্ছা নে, বন্দুক ধর, ধর বন্দুক ধর, আমার বুকে টার্গেট কর। তুই কি বলছো দাদা? এই দেখ, পাচ্ছিস না কিরকম ভীতু দেখেছিস? ভালো করে প্র্যাকটিস কর, একেবারে বুলসাই হিট করা চাই, বুঝলি? চলি। তোমার হাতের নিশানা লক্ষ্য করছিলাম প্রতাপ। ফসকে গিয়ে ভালোই হয়েছে, নইলে বিপদে পড়তে। মানে চট করে অত মাথা গরম করা তো ঠিক নয়। তুমি মেন্টালি এক্সাইটেড আছো। আমার সঙ্গে চলো, আমি তোমাকে ওষুধ দেবো। চলো না, চলো। শিবানী, ইনি হচ্ছেন প্রতাপ নারায়ণ সিংহ, রাজবাড়ির বড় কুমার। এই মেয়ে আর আমি, এই নিয়ে আমাদের ছোট্ট সংসার। ওর মা মারা যান তখন। যাকে যা বলছেন, বসো 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 বসো। আইনত সম্পত্তির ওপর কোনো দাবি তোমার নেই, তবে রাজা বাহাদুর যদি দয়া করে তোমার। আইন আমি বুঝি ডাক্তার বাবু, আর আপনাদের এই রাজা বাহাদুর আমায় যে কিছু দিয়ে যাবেন না এটা আমি জানি। তাহলে রাজনারায়ণকে গুলি করাটা তোমার পাগলামি হতো। এই লোকটা আমার মাকে ঠকিয়েছে, আমার মায়ের সারা জীবনটা নষ্ট করে দিয়েছে। এইসব কথা যখন আমার মনে আসে তখন আমার মাথার মধ্যে আগুন জ্বলে উঠে ডাক্তারবাবু। আমি তখন পাগল হয়ে যাই, পাগল হয়ে যাই, বিশ্বাস করুন না। দেখো হে, নবাব বাদশাহ রাজা জমিদারের কাছে এসব কিছুই নয়, খেলা। ওদের কাছে খেলা হতে পারে ডাক্তার বাবু, কিন্তু যাদের জীবন নিয়ে খেলা হয় তাদের কাছে অনেক কিছু। ডাক্তার বাবু, আমার মাকে যা দেওয়া হয়নি আমাকে তা দিতে হবে, আমাকে স্বীকার করতে হবে ওই রাজবাড়ির একজন বলে। আমি যারও সন্তান বলে সমাজ আমার দিকে চেয়ে চেয়ে হাসবে, বিদ্রোহ করবে, আমি কিছুতেই সহ্য করবো না। আর যদি তা না দেয় আমি জোর করে আদায় করে নেবো। আমি স্বীকার করাবো যে হ্যাঁ আমি ওই রাজবাড়ির একজন। যদি কথা দাও তৃতীয় কোনো লোক জানবে না, তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলুন? যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি।
কিভাবে? যেভাবে তুমি চাইবে। আমি রাজবাড়ির বিশ্বস্ত কর্মচারী, আমি তোমাকে ভেতরের অনেক গোপন খবর দিতে পারবো। তাতে আপনার লাভ আছে আছে আছে, নিশ্চয়ই লাভ আছে। কিন্তু প্রতাপ, তার আগে তোমার আমার ভেতরে আমার একটা রিলেশনশিপ গ্রো করার দরকার, যাতে কেউ কাউকে বিট্রে করতে না পারে। বেশ, তাই হবে। তাহলে আমার মেয়েকে তুমি বিয়ে করো। ও তাই বলুন। তাহলে এই লাভের উদ্দেশ্য নিয়ে আপনি আমাকে সাহায্য করতে চাইছেন? না, এই আমার স্ত্রী। তখনও সে বেঁচে ছিল। সেদিন ছিল প্রচন্ড ঝড় জলের রাত। দুঃখী ব্রজের কি ব্যাপার এত রাত্রিরে? কি হয়েছে? আপনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে। রাজাবাদের হুকুম। কোথায় রাজাবাদের হুকুম? পাশের গায়ে আগামী নবীন মোড়ল আছে না, সে বড় অসুস্থ হয়ে পড়েছে। কাল সকালে গেলে হয় না? ঝড় জল আসবে মনে হচ্ছে। আরে তোমরা বুঝতে পারছো না, এই দুর্যোগের রাত্রি আমার মানে ইনি আর ওই বাচ্চা মেয়েটা ছাড়া কেউ নেই, যাবো কি করে? আগে সে আমরা কি বলবো বলুন। রাজাবাদের হুকুম, আপনাকে নিয়ে এক্ষুনি যেতে হবে। নবীন মোড়ল ভীষণ অসুস্থ। যাও, ভালো ভালো ফিরে এসো। রাজাবাবু যখন খবর পাঠিয়েছেন, নিশ্চয়ই কারো খুব বিপদ। তুমি শিবানীকে নিয়ে একলা থাকতে পারবে তো? হ্যাঁ, পারবো। আচ্ছা, আমার ছাতার চাদরটা দাও। একটা কত দূরে? বেশি দূর না, এই কোষ দিয়ে ফিরতে কতক্ষণ হবে? আগে আপনি সূর্যোদয়ের পূর্বেই ফিরে আসতে পারবেন। ওই কি হবো? আচ্ছা, চলো তাহলে। তোমরা শোনো, তুমি দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে রেখো। হ্যাঁ, আর খুব সাবধানে দেবো, কিছু ভয় নেই। আমি এক্ষুনি ফিরে আসছি, সকাল আবার আগে আসবো। চলো চলো। শিবানী, ঠিক করে চলতো মা। কি ব্যাপার, মানুষটা এত তাড়াতাড়ি ফিরে এলো? আমাকে চিনতে পারছো? পরশুদিন তুমি রাজবাড়ির মন্দিরে পুজো দিতে গিয়েছিলে না? সেদিন তোমাকে দেখে আমার শরীরটা কিরকম গড়ে উঠেছিল। তাই আজ ভালো করে দেখতে এলাম। আপনি কালকে আসুন, উনি তো এখন বাড়ি নেই। আমি জানি, আমি আসবো বলেই তো তোমার স্বামীকে এখান থেকে সরানো হলো। আমাকে এত ভয় পাওয়ার কি হলো? হ্যাঁ, কাছে এসো না, কানে দু চারটে মিষ্টি মিষ্টি কথা বলবো, তারপর চলে যাবো। সেই দিন রাত্রে রাজা বাহাদুরের লালসার শিকার হয়ে সরমা লজ্জায় ঘৃণায় নিজের শাড়িতে আগুন লাগিয়ে আত্মহত্যা করল। এটাই হলো তোমাকে সাহায্য করার আমার কারণ।
আমি দেখুন, আমি একটু ব্যাপারটা ভালো করে ভেবে দেখি, আপনাকে পরে জানাবো। শিবানী, বাবা মা, এ কি ভদ্রলোক তো কিছুই খাননি, তুমি দেখলে না? দাসুর মা, এগুলো নিয়ে যাও তো। ছেলেটিকে কেমন দেখলি রে? বারে অতটুকু দেখে বুঝি কারোর সঙ্গে কিছু বলা যায় বাবা? আমি তোর বিয়ের কথা ভাবছিলাম রে। বারবার বলেছি না তুমি ওসব কথা ভাববে না, আমার মোটেই ভালো লাগে না। ছেলেটি ভালো, শিক্ষিত, ওর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করছি। একটা কথা বলবো বাবা? বল। রাজবংশের ছেলেরা কিন্তু কখনো ভালো হয় না। না 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 রে, এ ছেলেটি ভালো, তুই সুখী হবি। মাঝে মাঝে তোর জন্য আমার বড় ভাবনা হয়। শোন, বলেন বাবু। হ্যালো, এই মেয়েটা কে রে? কোন মেয়েটা?
এটা? আরে ওই যে লম্বা মতো সামনে শাড়িতে নাচছিল, খালি পিছন পিছনে থাকা ছিল কে? ও তো পুতুল, মতি জমি মেয়ে। পুতুল? পুতুল মতি জমি? আরে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আরে পুতুল, শোন 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 শোন, এদিকে শোন না, এদিকে আয় না। কি রে, আমাকে চিনতে পারছিস? না তো। ভালো করে দেখ তো, চিনতে পারছিস না? কি রে, রাঙ্গা বাবু, কত বড় ডাগর হয়েছে আপনি। কোথায় ছিলেন, কবে এলেন? তোর বাবা কেমন আছে? 4 সাল হয়েছে স্বর্গে গিয়েছে। চলেন আমার বাড়ি, সব কথা বলবো, সব কথা। চলেন 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 রাঙা বাবু, তোমাকে এতটুকু দেখেছিল, এখন কত বড় জুয়ান হয়েছে। রাজবংশের কেউ এলে এটা দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। এই বাপ ঠাকুরদের আমল থেকে এটা চলে আসছে, তো মানে এটা নজরা। কিন্তু এইসব নিয়ে আমি কি করব? আমি এসব নেব না। আমাদের দেওয়া কর্তব্য। রাজাকে খুশি করার জন্য যে যা পারে দিয়েছে, তাকে কি ফেরত নেওয়া যায়? কিন্তু আমি তো রাজা নই আফজল কাকা। ওই রাজবাড়ির লোকেরা আমাকে রাজা বলে স্বীকার করে না। বুড়ো বয়সে রাজা বাহাদুরের মাথা ঠিক নেই। নিজের রক্তের সন্তানকে কেউ অস্বীকার করে গা। আমরা বাবু জানি তুমি ওই রাজবংশের বড় রাজকুমার। আমাদের দিদি ঠাকুর কেমন আছেন গো? তোমার মা? আহা, সত্যি দিদি ঠাকুর আমাদের সাক্ষাৎ ভগবতী ছিল। আরে বাবা, আমাদের দুঃখ কষ্টে সে কত নাকি করেছে গো। মাসি, মা অনেকদিন হলো মারা গেছে। হ্যাঁ, যক্ষা রোগে মারা গেছে। না খেতে পেয়ে বিনা চিকিৎসায় একটা নোংরা বস্তির মধ্যে। দেখে ওসব কথা ছেড়ে দাও। অনেকদিন পরে তোমাদের মাঝখানে এসে বড় ভালো লাগছে। মনে হচ্ছে কত সব আপনজনের মধ্যে ফিরে এলাম। বাবু, তুমি আবার আসবে? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো আসবো, রোজ আসবো। ও লাবু, চম্পা, কেন? দাদা কাছে খেতে নিয়ে ভালো করে রান্না করে খাবো খাবে। আরে পুতুল, তুই বিয়ে থা করিস না। কেন? বুড়ো বাপ একটা ছেলের সঙ্গে কথা পাকা করেছিল। কি হলো তোর? আমি রাজি করি। কেন? জোয়ান পুরুষ কাজ কাম কিছু করে না, কেমন মদ আর ওই জুয়া খেলা নেশা, কেমন মদ্য দিয়ে করে। তাহলে পুতুল, তোর ছেলেবেলার কথা কিছু মনে পড়ে? একটু একটু। বাবা, যা রাগী মেজাজ ছিল আপনার। আর সেই জন্যই বোধহয় একমাত্র তুই ছাড়া আমার কাছে আসতে কেউ সাহস করতো না, তাই না? এবার পরবের সময় আসতে হবে রাঙা বাবু। নাচ দেখাবি তো? আমি নাচ জানি না। হ্যাঁ, তাহলে আসবো না। আসবে না? বাড়ি গিয়ে জোর করে ধরে আনবো না? সেটা দেখা যাবে। আমরা সবাই ধরে আনবো। আরে
পুতুল রান্না কর, কি বলছি বলে যাবা বল, খিদে পেয়ে গেছে। আগে রাজা বাহাদুর, এই প্রতাপবাবু আজকাল বড় বাড়াবাড়ি শুরু করেছেন। কিরকম? আগে আমাকে ধমকে ধমকে ভয় দেখিয়ে যখন তখন টাকা নিয়ে যাচ্ছেন। কেন, ওর জন্য তো মাসে 250 টাকা মাসোয়ারা বরাদ্দ করা আছে। আগে সে তো নিচ্ছেনই, তার উপরও 1000-1500 টাকা বেশি নিয়ে যাচ্ছেন। এত টাকা নিয়ে কি করে, কোনো খবর রেখেছো? ওই যৌবন বয়সের দোষ একটু আছে, অবশ্য সেটা খুবই সামান্য, এমন কিছু নয়। ওই রেডিও কিনছেন, ঘড়ি কিনছেন, তারপরে নানা রকম জিনিসপত্র কিনছেন। আবার শুনলাম আজকাল একটা নতুন মোটর গাড়িরও নাকি বায়না করেছেন। আজকাল বেশি টাকা খরচা করছেন বই কিনে। বই? আগে হ্যাঁ, কলকাতা, বোম্বাই, লন্ডন থেকে প্রতি সপ্তাহে প্যাকেট প্যাকেট বই আসছে। কি বই? আগে নানা ধরনের বই, এই প্রেমের গল্প, রহস্যের গল্প, ভূতের গল্প, খুনের গল্প, তবে বেশিরভাগ বই ডাক্তারি শাস্ত্রের। ডাক্তারি বই? আগে হ্যাঁ। শোনো, ডাক্তার বই শোনো বিষ্ণুপদ, তুমি মাসে 250 টাকার বেশি উল্লুকটাকে একটি পয়সাও দেবে না। যে আগে এরকম একটা অপদার্থ ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে চাও, ভালো করে ভেবে দেখো ডাক্তার। আপনি যা আদেশ করবেন তাই হবে, তবে ওদের দুজনের মধ্যে ভাবসাব হয়েছে এরকম শুনেছি, মানে প্রায় রোজই দেখা সাক্ষাৎ হয়, তাই ওই বিয়ের কথাটা আমার মাথায় এসেছিল হুজুর। বিয়ে তুমি দিতে পারো, তবে রাজবাড়িতে কোনো অনুষ্ঠান হবে না, কেননা ও রাজবংশের কেউ নয়। তাও তো মোটে 250 টাকা মাসোয়ারা, তাতে তো নবাবী ঢং কিসে তোমার? দেওয়ানজি, দেওয়ানজি, বলো। আমার কিছু টাকা চাই। মাফ করো, রাজা বাহাদুরের হুকুম, মাসিক বরাদ্দ ছাড়া কাউকে 1 পয়সা বেশি দেওয়া যাবে না। ওইসব হুকুম টুকুম আমি কারো মানি না। আমাকে মানতে হয়, আমি তো চাকরি করি। আমার মাসোহারা কত? বছরে 3000 টাকা। আমার সংসার বড় হয়েছে জানেন? জানি। মাসে মাসে আমার কিছু বইপত্র কেনার অভ্যেস আছে, সেটাও জানেন? জানি। তাহলে এটাও আপনি নিশ্চয়ই জানেন যে মাসে 250 টাকা আমার চলে না। আমি জানলেও আমার কোনো উপায় নেই প্রতাপ, এই কথা তুমি রাজা বাহাদুরকে বলো। আপনি আগে থেকে সব কথা জেনেও কেন এতদিন বলেননি? আপনি স্টেটের দেওয়ান, প্যালেসের সবাই খবর রাখাটা আপনার কাজ নয়? তুমি মাথা গরম করছো কেন প্রতাপ? সবসময় কি সব কথা মনে থাকে? রাজনারায়ণের বাড়িতে সব কথা মনে থাকে। কত মাস ভাড়া পায় রাজনারায়ণ? তার কিছু ঠিক আছে? কোনো মাসে 500, কোনো মাসে 700, কোনো মাসে 1000, কোনো মাসে 1200। তাহলে আমি মাসে 250 কেন? এটা তো আমায় বলে লাভ কি বলে? আর তাছাড়া তুমি তো জানো তোমার কোনো ব্যাপারে রাজা বাহাদুর উৎসাহী নন। আমি জানি আপনিও নন, আপনারা কেউ নন, আপনারা কেউ নন। আপনারা ভেবেছেন আমাকে ফাঁকি দিয়ে আপনারা পার পাবেন না? এদিকে 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 বসুন 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 বসুন, তাহলে কুকুরের মতো গুলি করে মারবো। বসুন আপনারা, বসুন, যে যেখানে কাজ করছেন তেমন কাজ করুন। বসুন বসুন বসুন। 5000 টাকা বের করুন। আগে টাকা তো নেই। আপনাদের প্রত্যেককে এইভাবে সাহায্য করতে হবে। মহুয়াতে হয় না নেশা, হায় কাকে বলি, অন্য নেশায় মাতালামি, একই জ্বালায় জ্বলি। মহুয়াতে হয় না নেশা, হায় কাকে বলি, অন্য নেশায় মাতালামি, একই জ্বালায় জ্বলি। মহুয়াতে হয় না নেশা।
আমায় কেন অবশ করিস তোরা, এক খালি ওই চাঁদটা যেন খুনেরই এক ছোরা, নেশার করে আমায় কেন অবশ করিস তোরা, এক খালি ওই চাঁদটা যেন খুনেরই এক ছোরা, বদলা নেব খেলবো এবার রক্ত আবির হোলি গাভা, বদলা নেব খেলবো এবার রক্ত আবির হোলি, বদলা নেব খেলবো এবার রক্ত আবির হোলি। মহুয়াতে হয় না নেশা, হায় কাকে বলি, অন্য নেশায় মাতাল আমি, একই জ্বালায় জ্বলি, মহুয়াতে হয় না নেশা। মুকুট নাই রাজা হলাম, মেজাজটা তো আমার পায়ে দাসেরই সে গোলাম, নেই আমার মাথায় মুকুট নাই রাজা হলাম, মেজাজটা তো আমার পায়ে দাসেরই সে গোলাম। কিরে বাবু, কি হলো তোর? কিসের দুঃখ? সত্যি তো, আমার আবার দুঃখ কিস? তোরাই আমার বাইজি বেগম শীষমহলের বাদী, পান পেয়ালার এই যে শরাব আমার শাহজাদি, তোরাই আমার বাইজি বেগম শীষমহলের বাদী, পান পেয়ালার এই যে শরাব আমার শাহজাদি, মনটা আমার খুনে রাঙা লাল গোলাপের কলি গা, আমার খুনে রাঙা লাল গোলাপের কলি, মনটা আমার খুনে রাঙা লাল গোলাপের কলি, মনটা আমার খুনে রাঙা লাল গোলাপের কলি। পুলিশ কি প্রায় শেষ রাত্রে বাড়ি ফিরে প্রতাপ? এতদিন লজ্জা তোমায় বলতে পারিনি বাবা, কিন্তু আর ভাবলে পাচ্ছি না। কিন্তু যায় কোথায়? সেই ডোমের মেয়েটার বাড়িতে বোধহয়। হ্যাঁ, সর্বনাশ, জানলে লোকে যে যাটা বলবে মুখ দেখাতে পারবো না। ওর একমাত্র দম্ভ, উনি বড় রাজকুমার বাহাদুর, ওকে কেউ কিছু বলতে পারবে না। রাজকুমার তো ঠিকই, তবে হ্যাঁ, কিরম রাজকুমার তার সে আমার জানা আছে। এই বলে বলে যদি আমার সারা জীবনটা কষ্ট করলে, দেখো দেখো আমি একদিন ঠিক বিষ খেয়ে মরবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাথা গরম করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আগে ওই গ্রামের মেয়েটাকে গাঁ থেকে তাড়াবার ব্যবস্থা করি। ব্যবস্থা এখনো হয়নি কেন? যাও পাইপ পাটি ধরে নিয়ে এসো লোকটাকে। এখানে কয়েক করে সকালে 10 খাবে আর বিকেলে 10 খাবে। এই সরকার, জয় হুকুম সরকার। তুমি অত উত্তেজিত হয়ে না দাদা। প্রতাপ আপনারই হুকুম মানতে চায় না, তা আমাদের হুকুম মানাতে জানতে হয় দেওয়ান, মানাতে জানতে হয়। জানো দাদা, প্রতাপের মতিগতি আমার মোটেই ভালো ঠেকছে না। রাজনারায়ণ তো ভয়ে কাছেই যায় না। তুমি বরং ওকে কিছু মাসোহারা দিয়ে কলকাতায় থাকতে বলে দাও। প্রতাপের ময়নামতি থেকে চলে যাওয়াই ভালো। আমার চিন্তা হয় আপনার অবর্তমানে সম্পত্তি নিয়ে না ঝামেলা করে। আজকাল আইনের বই টই নিয়ে পড়াশুনো করছে। লাশ গুম হয়ে গেলে আইনের বইগুলো সঙ্গে দিয়ে দিও। রাজা বাহাদুর, রাজা বাহাদুর, প্রতাপের কোনো দোষ নেই, সব দোষ ওই ডোমের মেয়েটা, ওই পুতুলের সর্বনাশ করলে। হুজুর আপনি ওকে মাফ করে দিন। প্রতাপের বদরাগে কিন্তু ছেলে ভালো, ওই মেয়েটাও টাকা করে সমস্ত শুষে খাচ্ছে। এই কে আছিস? রাজাবাবু, ডাক সর্দারকে। জি আগে।
আজ রাত্রেই ডোমপাড়ায় আগুন লাগিয়ে দেবে। প্রতাপ, আপনার সঙ্গে আমার শর্ত ছিল যে রাজবাড়ির ভেতরে সমস্ত খবর আপনি আমাকে জানাবেন। ছিল, এখনো আছে। ভৈরব নারায়ণের হুকুমে ডোমপাড়ায় আগুন লাগানো হলো, সে খবরটা জানেন কেন? কি বলছো তুমি? আমি তো গ্রামে শুনলাম ওদের নিজেদের মধ্যেই ঝগড়া ছিল, নিজেরাই আগুন ধরিয়ে দিয়েছে। তবে যে আমি শুনলাম যে ভুল শুনেছো। তাহলে পুতুল মেয়েটা গেল কোথায়? আমি যে দুটো আগুনে পোড়া ডেড বডি দেখেছি তার মধ্যে একটা পুতুল। আপনি ভুল দেখেছেন। না, আমার এত বছরের অভিজ্ঞতা ভুল হতে পারে না। পুতুল মরে গিয়েছে। মরে গিয়েছে? শোনো, তোমাকে যে গোপন খবরটা দিতে এলাম, রাজা বাহাদুর 1 মাসের মধ্যে উইল করতে যাচ্ছে। কিসের উইল? জ্ঞানত তিনি সমস্ত সম্পত্তি রাজনারায়ণকে লিখে দিয়ে যাচ্ছেন। আমার সম্বন্ধে কিছু শুনেছেন? না। এই উইল সই হতে আমি দেব না। কারো সাথ তিনি আমাকে ফাঁকি দেয়। ভৈরব নারায়ণের কত বড় ক্ষমতা এবার আমি দেখছি। সম্পত্তি, রাজনারায়ণকে সম্পত্তি, সমস্ত সম্পত্তি সমান ভাগ আমার চাই। সম্পত্তি জেনে বলে এসছে। পারবে? পারবে তুমি ভৈরব নারায়ণকে শিক্ষা দিতে? কেউ ধারণা করতে পারবে না, কেউ বুঝতে পারবে না, এমনকি কারো চিন্তাতেও আসবে না। ইচ্ছে করলে আমি ভৈরব নারায়ণকে মারতেও পারি, আবার বাঁচিয়েও রাখতে পারি। আমার একজন ডাক্তারের সাহায্য প্রয়োজন। হ্যাঁ, পাওয়া কি যায়? অনেক কষ্টে জোগাড় করেছে। টিটেনাস ব্যাকটেরিয়া অ্যাক্টিভ লাইফ ফর্মে ওই শিশুটার মধ্যে আছে। বাংলায় যাকে বলি আমরা ধনুষ্টঙ্কা। তুমি এই বীজাণুই তো চেয়েছিলে। মনে রেখো, রক্তের সঙ্গে না মিশলে ওর কোনো ফল হবে না। আমি জানি, কিন্তু আমি বুঝতে পারছি না যে রাজা বাহাদুরের দেহের মধ্যে তুমি ওটা। সেটা আমার কাজ। আপনি শুধু ভালো করে একটা ডেথ সার্টিফিকেট লিখে রাখবেন। হ্যাঁ, সাধুচরণ শোন। পেলাম বলবো, পেলাম আগে বলে। গাড়িটা খামা। আগে রাজা বাহাদুরের দেরি রাজা বাহাদুর বাগা জিনিসপত্র বাগা। আসছি। আসেন আসেন কুমার বাহাদুর। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া,
ওই খুঁড়ে ঘাড় পা ঠিক মতো আছে তো? কি যে বলেন? কি যে বলেন কি বেড়া, সেদিন তো দাড়ি কামা থেকে একবারে গালের চামড়া তুলে দিয়েছিলে দেখে। এই তো খুঁড়ে ধার। আগে কি যে বলেন, 7 দিন আগে কলকাতা থেকে আনি। আবার সেই মোটা ফুটা নিয়ে এসছে। যা, এই তুমি দাড়ি কামাবো না, জানি যা। আগে কলকাতা থেকে তার এসেছে, শনিবার সন্ধ্যার ট্রেনে অ্যাটর্নি বাবু এইখানে আসছেন। ভালোভাবে থাকা খাওয়া সব ব্যবস্থা করে রেখো। যে আগে আমি কি মোটামুটি ভাবে উইলের একটা খসড়া করে রাখবো রাজা বাবু? একটা করে রাখতে পারো। তারপর তো পাকাপাকি ভাবে অ্যাটর্নিকে দিয়ে করিয়ে নেবই, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হয়। রাজা বাহাদুর যেভাবে বলেছেন আপনার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। ময়নামতি রাজ স্টেটের একমাত্র উত্তরাধিকারী কুমার রাজনারায়ণ আর ওই কিছু কিছু লোকের নামে কম বেশি মাসোয়ারা। খসড়াটা করে আমাকে একবার দেখিও। যে আগে আমরা তাহলে এখন যাই রাজা বাহাদুর? হ্যাঁ হ্যাঁ। আপনি হুইল করতে যাচ্ছেন শুনলাম, তোমার কোনো প্রয়োজন আছে? আছে। আমার প্রতি যেন সুবিচার হয়। তোমার প্রতি অনেক সুবিচার করা হয়েছে। তুমি এখানে আসার পর থেকে যে পরিমাণে বাঁদরামি আরম্ভ করেছো, তাতে তোমাকে অনেকদিন আগে তলার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। ওসব কথা থাক, আমি শুধু হুইলের কথা জানতে এসেছি। সময় মতো সব জানতে পারবে। এখন যাও। না, আমি এখনই আপনার মুখ থেকে শুনতে চাই। মাকে আপনারা কেউ স্বীকার করেননি, কিন্তু আমি এই বাড়ির এই বংশের বড় ছেলে। আমাকে যদি আপনারা স্বীকার না করেন, তাহলে আমি কিন্তু এই সংসারে আগুন জ্বালিয়ে ছেড়ে দেবো একেবারে। চাপ করে পিঠে ছাল তুলে দেবো। যত বড় মুখ নয় তত বড় কথা। সাধুচরণ, এটা এতটা কেটে ফেললি? ফটকি মারে খাও, ফটকি মারে খাও। জানা শুয়ার কথা খাও। মন থাকে কোন থেকে? দুপুরেই তো তোমার বাবার সঙ্গে দেখা হলো, বললেন যে ভালোর দিকে। আবার কি হলো? জানি না, তবে দেখলাম রাজবাড়ির সবার মন খুব খারাপ। বাবা তো সন্ধ্যা থেকেই পাশে বসে আছে। না না, মনে হইচি করার এত কিছু নেই। ও বুড়ো বয়সে একটু অসুখ বিসুখ করে। আমার কিন্তু চোখ মুখের অবস্থা দেখে তত ভালো বলে মনে হলো না। তুমি বরং যাও। হ্যাঁ যাও একটু। হ্যাঁ ম্যাডাম, যাও যাও। তুমি শুয়ে পড়ো, অনেক রাত্রি হয়ে গেছে। আমি যাবো। যাও। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, চোয়ালটা কিরম ভারী হয়ে যাচ্ছে, আর এই হাত পাগুলো কিরকম শক্ত হয়ে যাচ্ছে। প্রেশারটা হঠাৎ বেড়ে গিয়েছিল, হাতটা উইক। আপনি কিছু ভাববেন না, আমি স্ট্রং ওষুধ দিয়েছি। আজ রাতটা ঘুমলে কাল সকালে একেবারে সুস্থ হয়ে উঠবেন। শরীরটা কিরকম বেঁকে যাচ্ছে মনে হচ্ছে। আর একটু দেখি, তারপর না হয় একটা ইঞ্জেকশন দেবো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি একটু ভালো করে দেখুন ডাক্তারবাবু। আমি দেখছি, আমি ভালো করে দেখছি। আপনি ভাববেন উনি ভালো হয়ে যাবেন।
দেবান দেবান শোন শোন, হাতের জোরটা থাকতে থাকতে সই করে যাই, পরে আর পারবো কিনা জানি না। বাবা, উইল নিয়ে আপনি এত কেন ভাবছেন? আপনি ভালো হন, তারপর দেখা যাবে। বুঝতে পারছিস না রাজু, আমি বোধহয় আর ভালো হব না। ও হুজুর, আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন। আমি বলছি আপনি ভালো হয়ে যাবেন, একটু ঘুমানোর চেষ্টা করুন। পিসিমা, আমার কিন্তু সিমটম ভালো মনে হচ্ছে। কলকাতা নিয়ে গেলে হয় না? না না না, এখন নড়াচড়া করেন অসম্ভব, লাইফ রিস্ক। তাহলে কাল সকালে ট্রেনে কাউকে কলকাতা পাঠিয়ে দিই। শেষ রক্ষা বোধহয় হলো না। কেন, কি হলো? রাজা বাহাদুর আজ রাতেই উইল সই করবে। অবস্থা কিরকম, পারবে করতে? হ্যাঁ, তা পারবে। এখনো ঘন্টা দুয়েক হাতে পায়ে জোর আছে। দলিল রেডি করে আনতে কতক্ষণ সময় লাগে মনে হয়? তা খুব বেশি হলে ঘন্টা খানেক। আপনার কাছে এই ওষুধটা আছে? এই ওষুধ আছে, এখনই গিয়ে ইনজেক্ট করে দিন। বলছো কি? 15 মিনিটের মধ্যে মরে যাবে যে? ও, তার চেয়ে বড় কথা আছে যে উইলে সই করার সময় পাবে না। না না না, ইটস কোল্ড ব্লাডেড মার্ডার, কিলিং। শাট আপ! যা বলছি তাই করুন নিয়ে। বেশি রিস্ক হয়ে যাবে বৃতা। রিস্ক আমারও, আপনি ধরা পড়লে আমিও বাঁচবো না। যান 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 যান, যা বলছি তাই করুন গিয়ে, যান। আর এ রোগী চটপট মরে যাওয়াই ভালো। কলকাতাতে কোনো ডাক্তার আসবার আগে ডেড বডি পুড়িয়ে ফেলতে হবে, যাতে কোনো রকম ক্লু না থাকে। যান যান, আবার দাঁড়ালেন কেন? যান প্লিজ, যান, আমাকে ডিস্টার্ব করবেন না। আমার ঘুম পাচ্ছে, যান। এই ঘুমিয়ে পড়েছো? শোনো, শুনছো? রাজা বাহাদুর মারা গেছেন। উঠো উঠো, রাজা বাহাদুর মারা গেছেন। কে মারা গেছে? রাজা বাহাদুর। কটা বাজে? 11:30। কতক্ষণ আগে মারা গেছে? এই তো 11টার কিছু পরে। তাহলে তো এখন একবার যেতে হয়। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। ভেবেছো দাদা মারা যাবার পর স্টেট দেখবার কেউ নেই? হঠাৎ এসব কথা উঠছে কেন? ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে তুমি দরখাস্ত করেছো। রাজা ভৈরব নারায়ণের তুমি বড় ছেলে, ময়নামতি স্টেটের এখন তুমি কর্তা। তোমাকে যেন স্বীকার করা হয়, তোমাকে যেন এত বড় স্পর্ধা তোমার। তুমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে দরখাস্ত করেছো। তাছাড়া ইম্পিরিয়াল ব্যাংকের স্টেটে যে টাকা জমা আছে তা থেকে তুমি সই করে 5,000 টাকা তুলে এনেছো হেড অফ দি ফ্যামিলি বলে। শুধু তাই না, গাংপুর জঙ্গল জমা দিয়ে আগরতলা কাছ থেকে 10,000 টাকা অ্যাডভান্স নিয়েছো। বাবা মারা যাওয়ার পর থেকে আমি একটা কথা ভাবছিলাম পিসিমা, ভাবছিলাম যে রাজনারায়ণের লেখাপড়া বন্ধ করে এখানে পড়ে থাকার কোনো মানে হয় না। কলকাতায় তো আমাদের স্টেটের একটা বাড়ি আছে, ও ওখানে থেকেই লেখাপড়া করতে পারে, আর আপনিও ওর সঙ্গে গিয়ে থাকতে পারেন। আর এখানকার স্টেটের যা কিছু কাজকর্ম সেটা আমি দেখাশোনা করব। দাদার উইলে শুধু তোমায় মাসোহারা দেবার কথা আছে, আর রাজনারায়ণকে বলা হয়েছে স্টেটের একমাত্র উত্তরাধিকারী। উইল? কার উইল? আমি জানি যে বাবা মারা যাওয়ার আগে কোন রকম উইল সই করে যেতে পারেনি। না পারলেও উনি ওর মতামত 5 জনের কাছে বলে গেছেন। আইনি তোকে দেখার লাভ নেই, আছে কি নেই সেটা এখন থেকে বুঝতে পারবে। কুমার রাজনারায়ণের নামে সব জায়গায় দরখাস্ত দেওয়া হয়ে গেছে। স্টেটের সমস্ত কাজে একমাত্র তার সইকে যেন স্বীকার করে নেওয়া হয়। এসব করে আপনারা কিন্তু আমাকে কোর্টে যেতে বাধ্য করছেন। গিয়ে দেখো কি বিচার হয়।
না পিসিমা, ভাই ভাই মামলা হোক এটা আমি চাই না। তাতে জলের মতো টাকা নষ্ট, মানসিক অশান্তি, বংশের সুনাম নষ্ট। এতই যদি বোঝো, যা পাচ্ছে তাই দিয়ে শান্তিতে থাকো না। গোলমাল পাকাচ্ছ কেন? এর মধ্যে গোলমাল কি দেখলেন মশাই? এর মধ্যে গোলমালটা কি দেখলেন? আমি আমার ন্যায্য দাবি আদায় করতে পারবো না? আপনারা বেশ ভালো করে জানেন যে আমি রাজা ভৈরব নারায়ণের ছেলে। আচ্ছা পিসিমা, আপনি বলুন তো, আমি কি, আমার কি পরিচয়, কার রক্ত আমার গায়ে আছে, আপনি সবই জানেন। বলুন তো। জানি একটা নোংরা মেয়ে ছেলে বেশ্যার রক্ত। মার নামে কোন রকম বাজে কথা বলবেন না। চুপ কর শয়তান! এর বেশি যদি কিছু জানতে চাস তাহলে গ্রামে যা, বস্তিতে যা, তোর গায়ে কিসের রক্ত ওরা বলবে। বাড়িতে জায়গা দিয়েছে। ঠিক আছে, আমিও দেখছি। একটা সুটকেসের মধ্যে আমার জামা কাপড় যা আছে গুছিয়ে রাখো, আমি এখনই কলকাতা রওনা হবো। হঠাৎ কলকাতায়? সেই কথা তোমার জানা দরকার নেই, তো যা বলছি তাই করো। তোর সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। এসো ভেতরে এসো। এই তোরা এখন যা। তুই আমার ছোট ভাই, তোর সঙ্গে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করতে আমার খারাপই লাগছে। আচ্ছা তুমি বলোই না ব্যাপার। এই পিসিমা, উকিল, দেওয়া, যাতে তোর আর আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়, তার জন্য একটা ষড়যন্ত্র করছে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না দাদা। ব্যাপারটা আর কিছু নয়, ব্যাপারটা হলো কি যে পিসিমাদের অন্যায় রকমের জেদ। আচ্ছা বেশ, ব্যাপারটা তুমি আমাকে খুলে বলো, দরকার হলে আমি পিসিমাকে বুঝিয়ে বলবো। রাজু, ব্যাপারটাকে তুই ভালো করে বুঝবার চেষ্টা কর। যদিও আমাদের মা ভিন্ন, তবুও আমরা রাজা ভৈরব নারায়ণের ছেলে। তিনি আমাদের বাপ, তার রক্ত আমাদের দুজনের শরীরের মধ্যে বইছে। বল বল, আমি যেটা বলছি সেটা সত্যি কিনা বল। আচ্ছা বেশ, তুমি বলো না কি বলতে চাইছো। না, আমি বলতে চাইছি যে আইন অনুযায়ী বাপের সম্পত্তি ছেলেদের সমানভাবে পাওয়া উচিত। সেই দিক থেকে ময়নামতি স্টেটের উত্তরাধিকারী তোর আর আমার হওয়া উচিত। কিন্তু পিসিমা আর ওই বেটার দিওয়ান মশাই ওরা গোলমাল পাকাচ্ছে। ওরা বলছে কি যে আমি কেউ নই, তুই নাকি একমাত্র ময়নামতি স্টেটের মালিক। এই ব্যাপারে আমি কি করতে পারি বল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মেনে নিলাম তুই এই স্টেটের মালিক, একমাত্র মালিক। তোর হাতে এখন সব ক্ষমতা, কেননা তুই সাবালক। হ্যাঁ, তাহলে রাজু, এখন তুই আমাকে মেনে নে, এই সম্পত্তির কিছু অংশ আমাকে লিখে দি, যাতে অন্তত আমি প্রমাণ করতে পারি যে আমি ওই রাজবাড়ির ছেলে, আর আর আমি তোর দাদা। হ্যাঁ দেখো দাদা, বিষয় সম্পত্তির ব্যাপারে আমি কিছু বুঝি না। পিসিমাই আমার হয়ে দেখাশোনা করেন, এই ব্যাপারে উনি যা বলবেন তাই হবে। তোর নিজের কোনো মতামত নেই? থাকলেও নেই। 1.5 বছর বয়স থেকে আমি পিসিমার কাছে মানুষ হয়েছি। পিসিমা আমার কাছে মায়ের চেয়েও বেশি। আমি তার কথার অবাধ্য হতে পারবো না। কাজটা কিন্তু ভালো করলি না রাজু। তুমি বিশ্বাস করো দাদা, আমি তোমাকে বড় ভাইয়ের মতন দেখি, রেসপেক্ট করি, ভালোবাসি। বিষয় সম্পত্তি বাদ দিয়ে তুমি আর যা চাইবে। শোন শোন শোন, আমার মা শেষ কথা কি বলে গিয়েছিলেন জানিস? বলেছিলেন যে প্রতাপ, জীবনে কখনো কারো কাছ থেকে ভিক্ষে চাস তুই, যদি ক্ষমতা থাকে জোর করে আদায় করে নিস। আমিও কিন্তু তাই নেব। ভাগ দেবে না, ভাগ দেবে না। যা আমার সব পিসিমা করবে, পিসিমা করবে। দেখাচ্ছি মজা। তোমার সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে? আর সেদিন যে 5,000 টাকা তোমার কাছে রাখতে দিয়েছিলাম, সেটা বের করো। টাকাটা আমার কাছে নেই। নেই মানে? ওটা আমি দিয়ে দিয়েছি। কাকে? দেওয়ান কাকাকে। কেন? টাকাটা তুমি চুরি করে নিয়ে এসছো। টাকাটা আমি তোমাকে রাখতে দিয়েছিলাম, সেটা দেওয়ানকে ফেরত দেবার তুমি কে? নিশ্চয়ই দেবো। সে টাকা তুমি ব্যাংক থেকে মিথ্যে কথা বলে তুলে এনেছি। বেশ করেছি, বেশ করেছি। আমি কি করব না করবো তাতে তোমার কি? নিশ্চয়ই আমার অনেক কিছু। আমার স্বামী চুরি করে জেলে যাক, সেটা নিশ্চয়ই আমি চাইবো না।
কে আমাকে জেলে পাঠাবে? হ্যাঁ, ওর টাকা ফেরত না দিলে ব্যাংক তোমার নামে চিটিং এর মামলা করবে, তোমার জেল হবে। তাহলে ওই দেওয়ানের সঙ্গে তোমার সলা পরামর্শ চলে? হ্যাঁ, তোমরা সবাই এক দলে, সবাই আমার বিরুদ্ধে। ঠিক আছে, ওদের পরামর্শ অনুযায়ী যখন চলছো তখন ওদের কাছেই থেকো। ভেতরে আসতে পারি স্যার? কাম ইন। নমস্কার স্যার, আমার নাম রামপ্রসাদ সরকার। অনেকদিন ঘোরাঘুরির পর আজ আপনাকে ধরতে পেরেছি। বসুন বসুন, কি ব্যাপার বলুন। আগে স্যার, ময়নামতি রাজস্টেটের কুমার বাহাদুর প্রতাপ নারায়ণ সিংহ একটা জরুরি ব্যাপারের জন্য আপনার সঙ্গে একটু পরামর্শ করতে চান। যদি দয়া করে 2-1 দিনের মধ্যে একটু সময় দেন স্যার। এ সপ্তাহে তো হবে না, আমাকে কালকে এই পাটনা চলে যেতে হচ্ছে একটা কেসের ব্যাপারে। আপনি সামনের সপ্তাহে এসে আমার জুনিয়রদের কাছ থেকে খবরটা নিয়ে যাবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। নমস্কার স্যার। কি হলো স্যার? আসুন। কোন জাহান নামে নিয়ে এলে? কেন স্যার? এইসব বাড়িতেই তো রসবতীরা থাকে স্যার। নাচ গান ফুর্তি ঠুর্তি, আপনি যা চাইবেন স্যার সব পাবেন। আপনার বাবা রাজা বাহাদুর কলকাতা এলে তো এইসব মহল্লা থেকে একটু ফুর্তি ঠুর্তি করে কথা। बदला नेबो खेलबो एबार रक्त आबिर होली, बदला नेबो खेलबो एबार रक्त आबिर होली। बहुत अच्छा, बहुत अच्छा। बदला नेबो
আসুন আসুন, ভেতরে আসুন। আমি তো জানতাম যে তুই আগুনে পুড়ে মরে গিয়েছিস। জানি, সেরকমই রটানো হয়েছিল। এখানে কি করে এলি? সেই অনেক কথা, পরে বলবো। আচ্ছা, আপনার স্ত্রী সেই ডাক্তারবাবুর মেয়ে কেমন আছে? একটা খুব জরুরি কথা মনে করে দিয়েছিস তো, রামপ্রসাদ। হ্যাঁ স্যার, রামপ্রসাদ। স্যার, শোন, আমি দিন কয়েক এখানে থাকবো। তুই এখন সিটিওতে গিয়ে ময়নামতিতে আমার নামে একটা আর্জেন্ট টেলিগ্রাম করে দে। ওই ডাক্তারকে, ওই যে সালামার শ্বশুরকে, তার করে দিবি যেন কাল পরশুর মধ্যে এখানে চলে আসে। ঠিক আছে স্যার। না, কোনো উপায় নেই। আইনের চোখে রাজা ভৈরব নারায়ণ সিং এর বৈধ ছেলে বলে আপনি যতক্ষণ নিজেকে প্রমাণ করতে না পারছেন, ততক্ষণ ময়নামতি স্টেট বা তার বংশের ওপর ন্যায্য অধিকার মামলায় টিকবে না। আচ্ছা, রাজা বাহাদুর যখন কোনো হুইল করেননি, তখন রাজনারায়ণকে চ্যালেঞ্জ করা যায় না? ও নো নো, হি ইজ দ্য অনলি লিগাল সন। রাজনারায়ণের মা রাজার বৈধ স্ত্রী ছিলেন, এটা কোর্টে প্রমাণ করতে 5 মিনিট সময় লাগবে। তাহলে কোনো পথ নেই বলছেন? দেখতে তো পাচ্ছি না। রাজা বাহাদুরের যদি কোনো সন্তান না থাকতো, ধরুন রাজনারায়ণ নেই, মারা গেছে, তাহলে হয়তো চেষ্টা করা যেত। তাহলে আপনি বলছেন যে রাজনারায়ণ না থাকলে আমি আমার দাবি আদায় করতে পারি? হ্যাঁ? না না, সেটা বলা মুশকিল। তবে আপনার রাইট নিয়ে কোর্টে মুভ করবার একটা ডেফিনেট কজ পাওয়া যেত। এনিওয়ে, রাজনারায়ণ যখন বেঁচে আছে, তখন এ নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। যাই হোক, আপনি আপনার কাগজপত্র, ডকুমেন্ট সব রেখে যাবেন, দেখি কি করা যায়। আচ্ছা, নমস্কার। নমস্কার। চলো রামপ্রসাদ। চলুন স্যার, চলুন। এ তো পুতুল খেলানো, এ তো পুতুল খেলানো, এ তো পুতুল খেলানো, এ তো পুতুল খেলানো। এ হলো রাজা মন্ত্রী ঘোড়ানি, দুপক্ষেরই দাবা খেলা। এ তো পুতুল খেলা নয়, এ তো পুতুল খেলা নয়। মামি কথা তোমার রেখেছি, দাবি আমার করতে আদায়, প্রতিশোধ নিতেই হলো, যাতে তোমার বুকের আগুন যায় মা নিভে যায়। রাজবংশের রক্ত আমার গায়। এ তো পুতুল খেলা নয়, এ তো পুতুল খেলা নয়। এতদিনে শান্তি আমি পেলাম, ঘৃণায় যারা ফেরালো মুখ, এবার তারাই করবে আমায় সেলাম। কবে যে আসবে দিন, সেই আশাতেই যে আমি থেকেছি। মামি তোমার কথা রেখেছি,
এ তো পুতুল খেলা নয়, এ তো পুতুল খেলা নয়। এ হলো রাজা মন্ত্রী ঘোড়া নিয়ে দুপক্ষেরই দাবা খেলা। এ তো পুতুল খেলা নয়, এ তো পুতুল খেলা নয়। রাজনারায়ণ, ও আমাকে ডেকে পাঠিয়েছ? হ্যাঁ কাকা, আসুন বসুন। আপনার সঙ্গে আমার একটা আলোচনা আছে। বলুন। কথাটা খুব গোপনীয়। আমি চাই না যে আপনি আর আমি ছাড়া আর কেউ জানুক। তাই হবে, বলুন। আমি আমার ময়নামতি স্টেটের কিছু অংশ দাদাকে লিখে দেবো ঠিক করেছি। আপনি কাগজপত্র রেডি করুন। কিন্তু কাজটা কি ভালো হবে রাজনারায়ণ? পিসিমাকে না জানিয়ে? জানলে উনি বাধা দেবেন। দলিল রেজিস্ট্রি করার আগে ওকে জানাতে চাই না। আমি বাইরে আছি স্যার, দরকার হলে ডাকবেন। ছি 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 প্রতাপ, তুমি মানুষ নাকি? নিজের স্ত্রীকে একলা ফেলে রেখে এই নোংরা পল্লীতে দিন কাটাচ্ছ? তোমার লজ্জা করে না? বসুন বসুন, মাথা গরম করবেন না, অনেক জরুরি কথা আছে। বাড়ি চলো, সেখানে গিয়ে কথাবার্তা হবে। আমার গা একেবারে খিনখিন করছে। ভেবেছিলাম তোমার কিছু পরিবর্তন ঘটেছে, কিন্তু উপদেশ শোনাবার জন্য আপনাকে এখানে ডেকে আনা হয়নি। দেখেছিলেন? পুতুল না? থাক 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 থাক, তুই আজকাল এখানে থাকিস নাকি? আর কোথায় যাবো বাবু? আপনারাই তো আমাকে এখানে বিক্রি করে দিয়ে গেছিল, সে থেকে আছি এখানে। আমরা মানে? আমি? সেই রকমই তো শুনেছি বাবু। তুই ভুল শুনেছিস। ওরা দুটো ডেড বডির মধ্যে একটা আপনি পুতুলের দেখেছিলেন, সেটাও ভুল। আমার তো মনে হয়েছিল। মনে হয়নি, ওটা আপনি ইচ্ছে করে মিথ্যে কথা বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম। তাই এইসব কথা বলার জন্য কি তুমি আমাকে ময়নামতিতে কানিয়েছ? আপনার সঙ্গে আমার একটা খুব জরুরি দরকার আছে। সেটা না, চলুন সেটা ভবানী করে বাড়িতেই সেরে নেওয়া যাবে। চলুন। ডাক্তার, কিং কোবরা মানে শঙ্খচূড় আর রাসেলস ভাইপার, বাংলায় যাকে বলে চন্দ্রপোড়া, এই দুটো সাপের বিষ এই শিশিটার মধ্যে মেশানো আছে। এখন এই বিষটা রাজনারায়ণের শরীরে ইনজেক্ট করতে হবে। আপনাদের রাজা বাহাদুরের বিরুদ্ধে আমি কি গিয়েছিলাম আপনি জানেন? জানি। কেন? রাজবংশের স্বীকৃতি চেয়েছিলে। পেয়েছি না। তাহলে? তাহলে আমি কি করব? ইতি শেষ। রাজনারায়ণকে যদি নো নো নো, নেভার 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 নেভার। আমাকে দিয়ে আর তুমি কিছু করাতে পারবে না। আমি আর তোর সঙ্গে নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে অন্যায় আমি করেছি, যে পাপ আমি করেছি, তার জন্য আমার শান্তি নেই। কি করে তার প্রায়শ্চিত্ত করবো তাই ভাবছি। এটা এত বড় পাপ করে সুখী হবে না। ঠিক আছে, আপনি যখন আমাকে ছেড়ে চলেই যাবেন তখন যান, কিন্তু আপনার সঙ্গে
আপনার এই মেয়েটিকেও নিয়ে যাবেন। মানে মানে আপনার এই একমাত্র মেয়েটির সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না, আমি আবার বিয়ে করবো। বলছো তুমি প্রতাপ? চুক্তি ভাঙলে তার ফল পেতেই হবে। পরে আমায় দোষ দেবেন না কিন্তু। আপনার মেয়ে যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটা হবে তার বাবার জন্য, মানে আপনার জন্য। আমি তো বিয়ের কথা ভাবছিলাম রে। বাবা বলেছি না তুমি ওসব কথা ভাববে না, আমার মোটে ভালো লাগে না। যদি ভালো শিক্ষিত, ওর সঙ্গে তো বিয়ের ব্যবস্থা করছি। একটা কথা বলবো বাবা? বল। রাজবংশের ছেলেরা কিন্তু কখনো ভালো হয় না। না 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 রে, এ ছেলেটি ভালো, তুই সুখী হবি। মাঝে মাঝে তোর জন্য আমার বড় ভাবনা হয়। আরে তুই যে আমার একটি মাত্র মেয়ে রে বাবা, তুই সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করবি, এ দেখে যেতে না পারলে স্বর্গে কেউ যেন শান্তি পাব না। বাবা হয়ে এটাই তোমার শেষ দায়িত্ব। কিরম রাজকুমার তার আমার জানা আছে, এই বলে বলে তো তুমি আমার সারা জীবনটা নষ্ট করলে। দেখো দেখো আমি একদিন ঠিক বিষ খেয়ে মরবো। তোমার কথায় আমি রাজি হলাম প্রথম। কিছু পাওয়া যাবে না, চল ফেরা যাক। এর মধ্যে হ্যাঁ তবে তো দুপুর, একটু দেখাই যাক। চন্দ্রকান্ত বেশি বাহাদুরি করে এগিয়ে যাসনি, সামনে বাঘ থাকতে পারে। তাই তো চাইছি রে, তাহলে বাঘের মাথায় পা রেখে ছবি তুলতে পারবো। আচ্ছা চন্দ্রকান্ত শিকারে অভ্যেস হচ্ছে বুঝি? তাই আছে, এক নম্বরের ভিতর। বেটা সামনে বাঘ দেখলি একদম সঙ্গে সঙ্গে হাঁটবে। আরে এই জঙ্গলে কি বাঘ আছে? হ্যাঁ থাকতে পারে। আচ্ছা ডাক্তার কাকা। হ্যাঁ বলো। বাবা তো একসময় এই অঞ্চলে অনেক বাঘ শিকার করেছেন। তা করেছেন, তা করেছেন। এই শোনো রাজনারায়ণ, এই আর এগোবে, সামনে জঙ্গলটা খুব ডেন্স। চলুন না, দেখা যাক না কি হবে। চলো চল চল।
পোকা টোকা হবে, বিষাক্ত কি হলো কি হলো কি রে বাবা তাড়াতাড়ি ওঠ এখন কি হয়েছে বন্দুকগুলো নে দেখি আর ওটা ছাড়িয়ে যা বন্দুকটা এখানটা কোনো কাঁটা ফুটে রয়েছে নাকি? ওইটা কি কোন জায়গায়? আরে এই তো না কিচ্ছু নেই না। আরে 3 ফুটের মতন কেমন একটা জাট লেগেছিল, তার মধ্যে ভেতরে ঢোকে। তোদের সাহস থেকে অবাক হয়ে গেলাম। তো সব এক একটা জিম করবেটের বাবা। মানে বাঘের নাম শুনি এই ডাক শুনলে তো একেবারে এখানে দেহ রক্ষা করতিস। এরকম করিস নি চন্দ্রকান্ত, আগেরটা তো কিছু ঘটে যেতে পারত। ঘটে যাই তো, রাজনারায়ণ পড়ে গিয়ে পিঠে কাঁটা ফুটেছে। তাই না? হ্যাঁ তাই না? আসলে ব্যাপারটা কি জানিস, কি প্ল্যানটা আমার নয়, প্ল্যানটা ডাক্তার কাকা। মানে ডাক্তার কাকা? হ্যাঁ ডাক্তার কাকা কি রে বাবা, এই কাটা ফাটা জায়গাটা দেখুন না। হ্যাঁ অসম্ভব জ্বালা করছে, খুব কষ্ট হচ্ছে। এই শোন আমার ব্যাগটা নিয়ে ধরে যা দেখি, আমি টিনচার আইন লাগিয়ে দিই। জঙ্গলের মধ্যে একটু বিষাক্ত পোকা টোকা তো কামড়াতে পারে। শোন দেখো খারাপ লাগছে। আমি রামপ্রসাদ স্যার, একটা জরুরি খবর আছে, ভেতরে আসবো স্যার? স্যার এইমাত্র ময়নামতি থেকে খবর এসছে, গত পরশুদিন কুমার রাজনারায়ণ সাপের কামড়ে মারা গেছে। রাঙা বাবু, এটা ভীষণ সুখবর, ভীষণ ভালো খবর। বেহায়া কোথাকার, আমার ভাই, একমাত্র ভাই সাপের কামড়ে মারা গেছে, আর উনি বলছেন ভীষণ সুখবর। না মানে আমি ভাবছিলাম আপনি তো এখন ময়নামতির মালিক হলেন। রামপ্রসাদ স্যার, এই বাড়িতে যে যেখানে আছে সবাইকে বলে আয় যে আজ সন্ধ্যেবেলায় সবাই মিলে পুতুলের ঘরে এসে খাবে। কি বুঝলি পুতুল? করে কি দেখছিস কি? ফিস্ট তুই এক কাজ কর, ওই বাথরুমে গরম জল দিতে বল, আমি স্নান করবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। কি ব্যাপার পিসিমা, আপনি কত করুন? হঠাৎ কি মনে করে? কি খবর শিবানী, কখন এলে? কালকে। হ্যাঁ আমি অবশ্য 3-4 দিন বাড়িতে ছিলাম না, তা কাউকে দিয়ে একটা খবর পাঠালে পারতাম, চলে আসতাম। শুনলাম যেখানে ছিল সেখানে খুব আনন্দ উৎসব করছো, নষ্ট করতে চাইনি। পিসিমা, ময়নামতির খবর কি বলুন? খুবই দুঃখের কথা পিসিমা, মনে খুবই কষ্ট পেয়েছি রাজনারায়ণ মারা গেছে শুনে। মারা সে যায়নি, তুমি তাকে খুন করেছ। শিবানী, শুধু একটা নয়, 3-3টে খুন তুমি করেছো। জিভ টেনে উপড়ে ফেলবো, বাজে বাজে কথা বলবে তো। বাজে কথা? আমার হাতে প্রমাণ আছে। বাবা একটা চিঠিতে তোমার সব কীর্তিকলাপের কথা ভাই জানিয়ে গেছে। তোমার বাবাটা তুমি বোধহয় জানো না, বাবা আত্মহত্যা করেছে। রাজনারায়ণকে মারার জন্য যে বিষ তুমি তাকে দিয়েছিলে, সেই বিষ দিয়ে সকলে জানে তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু আমি জানি তুমি তাকে খুন করেছো। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। সেই চিঠি আমি পুলিশের হাতে দেবো। আমি সুখ চাই, আমি প্রতিশোধ চাই, করবো না।
চিঠিটাকে যাবো না। জীবনে আমি তোমাকে খুন করে করো না, করো। নিজের ভাইকে খুন করেছো, বাবাকে খুন করেছো, এখন তুমি আমাকে ওসব বাজে কথা রাখো, ঠিক কথা বলো। দেবো না, তুমি একটা খুনি। সুষমা, সুষমা, শিবানী যা বলছে সব সত্যি? তাহলে কি চিঠিটা কোথায়? চিঠিটা কোথায়? আমি কি বলছি আমি বুঝতে পারছি না, চিঠিটা কোথায়? প্রতাপ রাজা বাহাদুরকে খুন করেছে, প্রতাপ রাজনারায়ণকে খুন করেছে। আমি শুধু সাহায্য করেছি, আর তারই প্রায়শ্চিত্ত করতে আমি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি। চিঠিটা পুলিশের হাতে কেন দিলাম না জানো? বংশে বাতি দিতে কেউ থাকতো না। তোমার শরীরে দাদার রক্ত রয়েছে, অন্তত তুমি বেঁচে থাকো। পিসিমা, আজ বলছেন যে আপনার দাদার রক্ত আমার গায়ে। আমি এই রাজবংশের একজন। স্বীকৃতি আপনি সেই দিলেন, কিন্তু বড় দেরি হয়ে গেল পিসিমা, বড় দেরি হয়ে গেল। সবই ভাগ্য, ভাগ্য প্রতাপ। তা না হলে এমন ভাইকে এবার তুমি মারবে কেন? আর রাজনারায়ণ শুধু তুমি সুখী হবে বলে আমাদের কাউকে না জানিয়ে তার সম্পত্তির অর্ধেক তোমার নামে উইল করে দিয়েছিল। এই তার দলিল। এমন ভাইকে তুমি খুন করলে। দাদা তো তোমাকে স্বীকৃতি দিয়েছিল, তুমি তাকেও খুন করলে। তবে যাবার আগে একটা কথা বলে যাই প্রতাপ, আজ থেকে ময়নামতির স্টেটের তুমি মালিক। আমি যে কটা দিন বাঁচবো হরিদ্বারেই থাকবো। শোনো, তুমি নাকি একদিন বাবাকে বলেছিলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তোমাকে যেতে হবে না, আমি তোমায় ছেড়ে যাচ্ছি। রামপ্রসাদ, রামপ্রসাদ! আগে স্যার, এই যে দুজন মহিলা এসেছিল, দুজন মহিলা এসেছিল রে, আমায় জ্ঞান দিয়ে গেল। ভেবেছে যে আমি ওদের হাতের মুঠোর মধ্যে, মানে ওরা এখন যা বলবে আমাকে তাই শুনতে হবে, বুঝতে পেরেছিস? ভেবেছে আমি ভয় পেয়ে গেলাম, আমি ধরা পড়ে গেলাম। আর কি ভেবেছে জানিস? আর ভেবেছে যে আমি হৃদয়হীন, আমি পাষাণ, আমার কোনো মন নেই, আমার কোনো হার্ট নেই, কোনো সেন্টিমেন্ট নেই। বড্ড খিদে পেয়েছে রে, কিছু নিয়ে আসবি?
হ্যালো, লালবাজার পুলিশ স্টেশন, বলুন। আমি প্রতাপ নারায়ণ সিংহ কথা বলছি, ভবানীপুর থেকে। আমি তিনটে মার্ডার করেছি। আমি কনফেস করতে চাই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।